যে বগুড়া এখন বিএনপির শক্ত ঘাঁটি, সেটিতে হয়তো অদূর ভবিষ্যতে ভাগ বসাতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। এটি কোনো মন গড়া কথা নয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বগুড়ার ৭টি আসনের ফলাফল বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে এমন পরিসংখ্যান। জি, ঠিকই শুনেছেন দর্শক। আপনাদের জানিয়ে রাখি, বগুড়ার ৭টি সংসদীয় আসনের ৬টিতে বিপুল ভোটে আর একটিতে অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বিএনপির প্রার্থীরা। সবগুলি আসনেই বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী। প্রত্যেক প্রার্থী লাখের কাছাকাছি বা তার বেশি ভোট পেয়েছেন। বিএনপির ঘাঁটি বগুড়ায় জামায়াতের এত বড় উত্থান রাজনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে। বগুড়ার রাজনৈতিক ইতিহাস বলে এটি শুরু থেকেই বিএনপির শক্ত ঘাঁটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে খালেদা জিয়ার হাত ধরে এই জেলার আসনগুলো সব সময় বিএনপির দখলে ছিল। আওয়ামী লীগ আমলে বিএনপি ও অন্যান্য দলগুলোর ভোট বর্জন ঘটনা ছাড়া এখানে বরাবরই অপ্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীরা। উত্তরবঙ্গের এই জেলাটি একসময় জাতীয়তাবাদী রাজনীতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ও ভোটের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে এখানে জামায়াতপন্থী প্রার্থীদের ভোট সংখ্যা অনেকের ধারণাকেও ছাড়িয়ে গেছে। পরিসংখ্যানে দেখা যায় বগুড়ার বিভিন্ন আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন। প্রত্যেকেই ১ লাখের কাছাকাছি বা তার চেয়েও বেশি ভোট পেয়েছেন। এর মধ্যে বগুড়া ১ আসনে শাহাবুদ্দিন ৫৭,৯৫৯ ভোট, বগুড়া ২ আসনে শাহাদুজ্জামান ৯২,৪৩৩ ভোট, বগুড়া ৩ আসনে নূর মোহাম্মদ ১,১১,০২৬ ভোট, বগুড়া ৪ আসনে মুস্তফা ফয়সাল ১,০৮,১৯১ ভোট, বগুড়া ৫ আসনে দবিরুর রহমান ১,৪২,০৯১ ভোট, বগুড়া ৬ আসনে আবিদুর রহমান ৯৭,৬২৬ ভোট এবং বগুড়া ৭ আসনে গোলাম রাব্বানী পেয়েছেন ১,০৫,১৮৪ ভোট। প্রশ্ন উঠছে, কি কারণে জামায়াতপন্থী প্রার্থীরা এত ভোট পেলেন? একটু চলুন নজর দেওয়া যাক অতীত নির্বাচনের হিসাব নিকাশে। ১৯৯১ সালের নির্বাচনে বগুড়া ২ আসনে বিজয়ী হন জামায়াতের শাহাদুজ্জামান। ওই নির্বাচনে বেগম খালেদা জিয়ার বগুড়া ৭ আসনটি ছাড়া বাকি প্রত্যেকটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই করে জামায়াত। এর মধ্যে বগুড়া ৩ আসনে ১০,০০০ আর বগুড়া ৪ আসনে ৫,০০০ ভোটের ব্যবধানে হারে দলটি। অন্য আসনগুলোতেও উল্লেখযোগ্য ভোট পায়। ১৯৯৬ নির্বাচনেও প্রতিটি আসনেই ২০% বেশি ভোট পায় দলটি। এরপরে নির্বাচনগুলোতে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত ইসলামের সরাসরি ভোটের পরিসংখ্যান খুব বেশি সময় দৃশ্যমান ছিল না। ২০০১ সালের ৮ম সংসদ নির্বাচনে দলটি বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটে থেকে কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জোটের অংশ হিসেবে উল্লেখযোগ্য ভোট পায়। ২০০৮ সালের ৯ম সংসদ নির্বাচনে তারা আবারও জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ফলে দাঁড়িপাল্লা প্রতীকের আলাদা ভোটের হিসাব বেশিরভাগ আসনে আলাদাভাবে দৃশ্যমান হয়নি। তখন সাধারণভাবে জোট প্রার্থীরা ৫০ থেকে ৭০ হাজারের মতো ভোট পেতেন বলে নির্বাচনী তথ্য থেকে ধারণা মেলে। ২০১৪ সালের ১০ম সংসদ নির্বাচন বিএনপি জামায়াত জোট বর্জন করায় ওই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বিতা বা ভোটের হিসেব নেই। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনেও জামায়াত সরাসরি নিজেদের প্রতীকে অংশ নেয়নি। বিএনপি জোটের ধানের শীষ প্রতীকে প্রার্থী দেয় দলটি। ফলে দাঁড়িপাল্লা প্রতীকের পৃথক ভোট সংখ্যা তখনও প্রকাশ পায়নি। অর্থাৎ ২০০১ থেকে ৪টি সংসদ নির্বাচনের মধ্যে একটিতে বর্জন, দুটিতে জোটের প্রতীকে নির্বাচন এবং মাত্র সীমিত ক্ষেত্রে নিজস্ব প্রতীকে অংশ নেওয়ার কারণে দাঁড়িপাল্লার স্বতন্ত্র ভোট ভিত্তি দীর্ঘ সময় পরিসংখ্যানের আড়ালেই ছিল, যা পরবর্তী নির্বাচনে আলাদা প্রতীকে ভোটের পরিমাণ দৃশ্যমান হওয়ায় নতুন করে আলোচনা এসেছে। বগুড়ার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায় জামায়াতের তৃণমূল সংগঠন এখনও অনেক জায়গায় সক্রিয়। বিশেষ করে মসজিদ কেন্দ্রিক সামাজিক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নেটওয়ার্ক এবং পারিবারিক প্রভাবের কারণে তাদের একটি স্থায়ী সমর্থক গোষ্ঠী রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় দলগুলো যেখানে নির্বাচনের সময় হঠাৎ সক্রিয় হয়, সেখানে জামায়াতপন্থীরা বছরের পর বছর একই এলাকায় সামাজিক ও সাংগঠনিক যোগাযোগ ধরে রাখেন। ফলে ভোটের সময় তারা একটি নির্দিষ্ট ভিত্তি থেকে ভোট সংগ্রহ করতে পারে। এর বাইরে এই জেলার ভোটের সমীকরণ ও বিভক্তি কাজ করেছে। যেমন বগুড়ার কয়েকটি আসনে একাধিক প্রার্থী থাকায় ভোট বিভক্ত হয়েছে। এই বিভক্তির সুযোগ নিয়ে জামায়াত সমর্থিত প্রার্থীরা তুলনামূলক বেশি ভোট পেয়েছেন। একাধিক আসনে দেখা গেছে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ভোটের ব্যবধান বেশ কম। জামায়াতপন্থীরা উল্লেখযোগ্য ভোট ধরে রেখেছেন। ফলে মোট ভোটের হিসাবে তাদের অবস্থান
দৃশ্যমান হয়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে প্রধান দুই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দল, প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ এবং সংগঠনের দুর্বলতা অনেক ভোটারকে বিকল্প খোঁজার দিকে ঠেলে দিয়েছে। বগুড়ায় বড় দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বিভাজন নতুন কোনো বিষয় নয়। নির্বাচনের সময় এসব দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে, যা ভোটের ফলাফলে প্রভাব ফেলে। এ অবস্থায় সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক কাঠামো নিয়ে মাঠে থাকা জামায়াত বা তাদের সমর্থিত প্রার্থীরা একটি নির্দিষ্ট ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছেন বলেই মনে করা হচ্ছে। এছাড়া তরুণদের ভোট ব্যাংক বগুড়ায় আলাদা প্রভাব ফেলেছে বলেই ধারণা করা হচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তরুণ ভোটারদের একটি অংশ আদর্শভিত্তিক বা স্থানীয় ইস্যুকেন্দ্রিক রাজনীতির দিকে ঝুঁকছেন। ফলে সংগঠিত যে কোনো রাজনৈতিক শক্তি এখানে জায়গা করে নিতে পারছে। তাহলে কি দেখা যাচ্ছে বগুড়ায় জামায়াতের ভোট সংখ্যা ভবিষ্যৎ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। যদি প্রধান রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল এবং প্রার্থী বাছাইয়ের সমস্যা দূর করতে না পারে, তাহলে তৃতীয় শক্তির উত্থান আরও স্পষ্ট হতে পারে।